নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই বিশিষ্ট অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ আমরা এক অসামান্য ব্যক্তিত্বকে ঘিরে এক অনন্য অসাধারণ বিষয়কে সামনে রেখে একত্রিত হয়েছি। জন্ম শতবর্ষে অপরাজিতা নন্দিনী সুদর্শনা তৃপ্তি মিত্র। নারী শক্তির নীরব সংগ্রাম, সাংস্কৃতিক অবদান এবং আত্মমর্যাদার দীপ্তিকে আজ স্মরণ করার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন। আর এই আলোচনা বিশেষ ভূমিকা নিতে চলেছে আমাদের অতিথি বক্তার বিশিষ্ট উপস্থিতিতে। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বহুমাত্রিক শিল্পচিন্তক ডক্টর অপূর্ব কুমার দে। 1962 সালের 2রা আগস্ট জন্মগ্রহণ করা এই মানুষটি বাংলার নাট্য জগতের এক সুউজ্জ্বল নক্ষত্র। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। বর্তমানে উত্তরপাড়ার রাজা প্যারীমোহন কলেজের অধ্যাপক এবং একই সঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে এক সুদীর্ঘ সময় ধরে শিক্ষা জগতে নিজের উজ্জ্বল অবদান রেখে চলেছেন। তার জীবনে স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য সম্মাননা: কালীপ্রসাদ চক্রবর্তী স্মারক পুরস্কার, সত্য বন্দ্যোপাধ্যায় পুরস্কার, বিজন ভট্টাচার্য স্মারক সম্মান, নাট্যকার জ্যোৎস্নাময় ঘোষ সম্মান, গৌর কিশোর ঘোষ সম্মান, তারাশঙ্কর সাহিত্য পরিষদ কর্তৃক প্রদত্ত তারাশঙ্কর স্বর্ণপদক পুরস্কার সহ আরো অনেক স্বীকৃতি নানান সময়ে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তাকে নাট্যজন সম্মানে পরিভূষিত করেছে এবং ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র তাকে দিয়েছে নাট্য সমালোচক সম্মান। এমন একজন গুণী ব্যক্তিত্ব আজ আমাদের সঙ্গে আছেন, এটাই আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের। আজকের আলোচনায় তিনি শুধু তথ্য নয়, শিল্প, সমাজ, নারী জীবন এবং মানবিকতার যে গভীর বোধ আমাদের সকলের সামনে তুলে ধরতে চলেছেন, তা নিঃসন্দেহেই আমাদের সকলের কাছে এক অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে অদূর ভবিষ্যতে। মাননীয় বক্তা ডক্টর অপূর্ব কুমার দে, আপনাকে আজকের অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং একই সঙ্গে সশ্রদ্ধ নমস্কার জানাই। আমরা সকলেই অত্যন্ত আনন্দিত এবং আন্তরিকভাবে গর্বিত আজকে আমাদের মধ্যে আপনাকে পেয়ে। এখন আপনাকে আন্তরিক অনুরোধ করছি এই সুন্দর অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার। আমি প্রথমেই মোদক ট্রেনিং একাডেমি সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের প্রত্যেককেই আমার হৃদয়ের নান্দনিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এরকম একটি অনুষ্ঠান করার জন্য বিশেষ করে তৃপ্তি মিত্র, আমাদের বাংলা থিয়েটারের এক কিংবদন্তি নায়িকা, স্বনামধন্য নায়িকা, তার জন্ম শতবর্ষ চলছে। সেই জন্ম শতবর্ষে তাকে নিয়ে এরকম একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত বক্তা করার জন্য আমি যে শিরোনামটা দিয়েছি যে নন্দিনী, অপরাজিতা, সুদর্শনা, অপরাজিতা, নন্দিনী, সুদর্শনা, তৃপ্তি মিত্র, আসলে তিনি কি নন্দিনী নাকি অপরাজিতা নাকি সুদর্শনা নাকি এই তিন নারীর বাইরেও তিনি এলা, কখনো অম্বা, কখনো বুলু, কখনো ইয়োকান্তে?
কখনো বা ঝগড়াটে বউ, কখনো বা রাধিকা, কখনো বা বিনোদিনী, কখনো বা ফুলজার। একই অঙ্গে এত রূপ তৃপ্তি মিত্রের, এক নারী থেকে আরেক নারী, আরেক নারী থেকে আরেক নারী, এবং সেই বহুবর্ণী নারীর একটা চলমান অভিনয় অভিনেত্রী তৃপ্তি মিত্র আমাদের সামনে হাজির করেছেন বিভিন্ন ধরনের নাটকে, বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে, এবং যেগুলো ইতিহাস হয়ে আছে। তৃপ্তি মিত্র মূলত জন্মেছেন যে জায়গাটায়, যে জায়গা সম্বন্ধে তিনি নিজেই বলছেন, আগে তার লেখাটা আমরা পড়ি, তারপরে আমরা বুঝতে পারবো। 1925 অক্টোবর জীবন রঙ্গমঞ্চে তার আবির্ভাব। তখন কিন্তু মনে রাখতে হবে যে তিনি তৃপ্তি ভাদুরী, তার ডাক নাম ছিল মণি। আমার ছেলেবেলা বলে নিজের যে গ্রামের বর্ণনা দিয়েছেন, যে গ্রাম হচ্ছে বাংলাদেশের দিনাজপুরের টাউন নদীর ধারে ঠাকুরগাঁ যে গ্রাম, সেই গ্রামের যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনাটা আমাদের কাছে খুব ভালো, আমাদের কাছে ছবিটা ফুটে উঠবে যে সেই গ্রামটা কেমন ছিল, কোন গ্রামে তিনি জন্মেছিলেন। আমার জন্মস্থান উত্তরবঙ্গে, অধুনা বাংলাদেশের ঠাকুরগাঁও সাব ডিভিশনে। আবহাওয়া ছিল একেবারেই গ্রাম্য, তাও টাউন বলা হতো, কারণ কোর্ট কাছারি, ব্যাংক সবই ছিল। এমনকি একটি ছোটখাটো থিয়েটার হলও ছিল। ছোটদের জন্য হাই স্কুল, মেয়েদের জন্য মাইনর গার্লস স্কুল, সবই ছিল। আমেজ ছিল গ্রামের খোলামেলা। মেয়েদের স্কুলের পাশ দিয়ে এসডিও বাড়ির ধার ঘেঁষে একে বেঁকে পাহাড়ে নদী বয়ে গেছে তার টাঙন, আর তারই অদূরে আমাদের বাড়ি। তাহলে একটা গ্রাম, অথচ তার মধ্যে একটা রঙ্গমঞ্চ আছে। তখনকার সময়ে 1925 সালে যখন তিনি রঙ্গমঞ্চে, জীবন রঙ্গমঞ্চে আসছেন, এবং সেটা একটা পাহাড়ি নদী বয়ে গেছে সেই জায়গাটায়। তার পিতা আশুতোষ ভাদুরী, তিনি কিন্তু পেশায় ছিলেন উকিল, আর মা শৈলবালা দেবী ছিলেন স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত। তার সেও ছিলেন, ঠাকুমাও তাই ছিল। ঠাকুমা স্বদেশী আন্দোলন করতেন, চরকা বুনতেন। চরকা করতে করতে একবার তিনি একটা রৌপ্য পদক পেয়েছিলেন। সেই রৌপ্য পদকটা তিনি তার নাতনিকে দিয়েছিলেন, এই মণিকে দিয়েছিলেন। হয়তো সেদিন সেই বৃদ্ধা নিজের অজান্তেই অনুমান করেছিলেন যে একটা সময় তার নাতনি বাংলা থিয়েটারের অনেক পদকের অধিকারিণী হবে। এবং সবচেয়ে মজার হচ্ছে যে তৃপ্তি মিত্রের প্রথম এবং প্রধান পরিচয় তিনি একজন অভিনেত্রী, কিন্তু এর বাইরেও তার আরো কয়েক পরিচয় আছে। যেমন তৃপ্তি মিত্র নাটক পরিচালনাও করেছেন, পরিচালকের হিসাবেও তিনি নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। তৃপ্তি মিত্র একজন নাটককার, তিনি 6টি মৌলিক নাটক লিখেছেন, বিদেশি নাটকের অনুবাদ করেছেন, রবীন্দ্র নাটক গল্পের নাট্যরূপ দিয়েছেন, এবং তিনি একজন বড় সংগঠক। তো সেই নাটককার তৃপ্তি মিত্রের একটি নাটক আছে প্রহর শেষে। সেই প্রহর শেষে এক বৃদ্ধা, সে কিন্তু আপনার স্বদেশী করে জেল খেটেছে, সেই কাহিনী সে তার নাতি, তার ছেলের ঘরের মেয়ের ঘরের তাকে বলছে। ফলে হয়তো তৃপ্তি মিত্রের অজান্তে তার ঠাকুমার কথা মাথায় ছিল, যার জন্য এই বৃদ্ধাও স্বদেশী করেছে, স্বদেশী করে জেল খেটেছে, এবং তার জন্য তার একটা অহংবোধ আছে। তার এই কথা বলতে, স্বদেশীদের কথা বলতে, ব্রিটিশ তাড়ানো যে সমস্ত বিপ্লবীদের কথা বলতে তার বুক গর্বে ভরে ওঠে। তার নাতি, সে নকশাল আন্দোলনে যুক্ত, তাদের সাথে তার আন্দোলনে কি ফারাক, এবং সেই সময় তারা যেটা চেয়েছে, তারা কিভাবে কি করেছে, সেই স্বাধীনতা যে আসেনি সেটাও বুঝতে পারছে।
ফলে এইটা কিন্তু তার অজান্তেই হয়তো এই কাজটা হয়েছিল, যে তার ঠাকুমার একটা প্রভাব হয়তো তার মধ্যে ছিল। এছাড়া তার আরেকটি পরিচয় হচ্ছে সত্যেন্দ্রনাথ, যিনি ব্রিটিশ বিরোধী সাংবাদিকতা করে জেল খেটেছিলেন পর্যন্ত, এবং যিনি একসময় সত্যেন্দ্রনাথ মজুমদার তার মামা, তিনি এক সময় মানে বড় মামা, সে কিন্তু এক সময় ছিল আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলেন। তো যাই হোক, তো আরেকজনের কথা বলতে হবে যার হাত ধরে দীপ্তি মিত্রের রঙ্গমঞ্চে প্রবেশ, এবং সেই রঙ্গমঞ্চে প্রবেশ যে হাত ধরে, তার নাম হচ্ছে বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য তার মাস্তুতো দাদা, তার নাম কিন্তু ডাকনাম গোষ্ঠদা। বিজন ভট্টাচার্য যখন একটা নাটক করবে গ্রামে, সেই সময় একজন অভিনেত্রী হঠাৎ উধাও হয়ে গেল, রিহার্সাল টিহার্সাল দিয়ে, তারপর হঠাৎ সে আর আসছে না, করবে না। সেই সময় তিনি জোর করে দীপ্তি মিত্রকে, কিশোর দীপ্তি মিত্র, তাকে একটা কিশোরী দীপ্তি মিত্র, তাকে একটা কিশোর চরিত্রে তাকে কিন্তু অভিনয় করালেন। এবং এই অভিনয়ে একটা বেশ মজার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে তিনি ফুলহাতা জামা ঠামা পরে অভিনয় করতে নেমেছেন কিশোর চরিত্রে। হাত পা নাড়াতে গিয়ে, অভিনয় করতে গিয়ে তার কাচের চুড়ি ঝনঝন ঝনঝন করে বেরিয়ে যায়। তাতে দর্শক খুব মজা পায়, কিন্তু তৃপ্তি মিত্র একটু অনুতৃপ্ত হয়েছিলেন নিশ্চয়ই, এবং এই মজাটা তার স্মৃতিতে ছিল। তিনি একাধিকবার সেই কথা বলেছেন, কখনো সাক্ষাৎকার দিতে গিয়ে, কখনো তার লেখার মধ্য দিয়ে। মূলত তিনি যখন ওই গ্রামের স্কুলেই পড়াশোনা করতে করতে তিনি চলে আসলেন 1939 সালে কলকাতার প্যারিজন সরকার স্কুলে তিনি ভর্তি হলেন। কোনোদিন থিয়েটারের সাথে যুক্ত হবেন এইটা কিন্তু তৃপ্তি মিত্রের স্বপ্ন ছিল না, এটা মাথায় রাখতে হবে। যে তৃপ্তি মিত্রের মূলত স্বপ্ন ছিল যে তিনি ডাক্তার হবেন, বা অধ্যাপিকা হবেন, বা নার্স হবেন, এরকম একটা তার কিন্তু চিন্তা ভাবনা ছিল, বা সেই স্বপ্নটাই তিনি দেখতেন। 1943 সাল বাংলা দেখেছে এক ভয়াবহ দুর্ভিক্ষ, যেদিন গ্রামের মানুষ এক মুঠো ভাত, একটু ফ্যানের জন্য চলে আসে শহরের রাজপথে। এক মুঠো ভাত এবং একটু ফ্যানের হাহাকারে সেদিন কলকাতার আকাশ বাতাস মুখরিত। অর্থাহারে অনাহারে গ্রামের সেই ছিন্নমূল মানুষগুলো, ক্ষুধার্ত মানুষগুলো, দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো শেষ পর্যন্ত ডাস্টবিনেও আশ্রয় নিয়েছিল। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক, যেটা গণনাট্যের প্রযোজনার একেবারে মাইলস্টোন হয়ে আছে, সেইখানে আমরা এই দৃশ্য দেখেছি, যে বিজন ভট্টাচার্যর লেখার মধ্যে এসছে। তো সেই সময় তিনি ওই রিলিফ ফান্ডের সাথে যুক্ত হলেন, তার একটা সেবিকা মনোভাব ছিল, এবং সেই সময় নার্স ট্রেনিং নিয়ে তিনি ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো, অসুস্থ মানুষগুলো সেবা করেছেন, তাদের চিকিৎসা করেছেন। এবং সেইখানে দাঁড়িয়ে যে সময় গণনাট্যে এই কাজগুলো হচ্ছে, তার আগে ওই 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষ, এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, মন্বন্তর একটা বর্ষা, ভয়াবহ একটা বন্যা, সবটাই আসছে। এই ভয়াবহ বন্যার বিষয়টাও আমরা দেখেছি ওই পৌর শেষে নাটকের মধ্যেও। তো সেইখানে দাঁড়িয়ে সাংস্কৃতিক কর্মীরা, তারাও যেন দিশা পাচ্ছে না। পেশাদারি থিয়েটারে সেই চমকটা নেই, পেশাদারি থিয়েটারের মধ্য দিয়ে সেই বিষয়টা নেই, তখন তারা কোনো চমক পাচ্ছে না, তারাও একটা দিশাহীন। ঠিক সেই সময় তাদের দিশা দেখাচ্ছিল ভারতীয় গণনাট্য সংঘ। এই ভারতীয় গণনাট্য সংঘের জবানবন্দি নাটকে একটি ঝগড়াটে বউ চরিত্রে তৃপ্তি মিত্র অভিনয় করলেন। আর আমরা আগেই বলেছি যে গণনাট্যের সবচেয়ে জনপ্রিয় প্রযোজনা, এবং আমাদের বাংলা নাট্য সাহিত্য তথা বাংলা থিয়েটারের ইতিহাসে যেটা মাইলস্টোন হয়েছে, সেটা হচ্ছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক 1943 সালের 24শে অক্টোবর শ্রীরঙ্গম মঞ্চে
তার প্রথম অভিনয় হয়, এবং সেইখানে তার পরিচালক ছিলেন বিজন ভট্টাচার্য এবং সৌম্য মিত্র, তারা দুজনে। এবং সেইখানে বিজন ভট্টাচার্যের এই জবানবন্দি যখন প্রথমে স্টার রঙ্গমঞ্চ হলো, তারপর যখন শ্রীরঙ্গম মঞ্চে, মনে রাখতে হবে সেইখানে তিনি বিন্দার বউ চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরেই বিজন ভট্টাচার্য যখন আসলো তখন তিনি বিনোদিনী চরিত্রে তিনি অভিনয় করলেন। যদিও যখন পরে আমরা আসবো যে বহুরূপী যখন তৈরি হচ্ছে তখনও নবান্ন নাটক করছে, তখন তিনি আবার রাধিকা চরিত্রে অভিনয় করছেন। আসলে যে কোনো চরিত্রকেই তিনি নিজের মতন করে আত্মস্থ করতেন, চরিত্রের সঙ্গে মিশে যেতে পারতেন, চরিত্রটাকে বাস্তব রূপ দিতে পারতেন, জীবন্ত প্রাণবন্ত করে দিতে পারতেন। তার ফলে দেখা যাবে যে কখনো তিনি রানীর ভূমিকায় অভিনয় করছেন, কখন আবার ঝিয়ের ভূমিকায়ও অভিনয় করছেন, কিন্তু সব ক্ষেত্রেই তার সেই বিষয়টা বোঝা যাচ্ছে। এইবার এই বিজন ভট্টাচার্যের বিনোদিনী চরিত্রে তিনি কিরকম অভিনয় করেছিলেন তার একটা তথ্যই তার বড় প্রমাণ। কারণ আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই প্রযোজনাগুলো, সেই প্রোডাকশন গুলো দেখার আমরা সুযোগ পাইনি। আর আমাদের দেশে সেই নাটকগুলোকে ধরে রাখার যে অবস্থা তখন তো ছিলই না, এখনো যে খুব বেশি আছে তা নয়, কিন্তু সেই সময় ওই বিনোদিনী দেখে মুগ্ধ হয়ে যান গণনাট্য সংঘের যিনি সম্পাদক খাজা আহমেদ আব্বাস। আর এই খাজা আহমেদ আব্বাস তিনি তখন ওই বিজন ভট্টাচার্যের জবানবন্দির কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র করবেন, হিন্দি চলচ্চিত্র, ধরতি কি লাল নাম দিয়ে। এবং সেইখানে তিনি তৃপ্তি মিত্রকে আজকের যে মুম্বাই অর্থাৎ তখন বোম্বাই তা সেখানে নিয়ে গেলেন, এবং নিয়ে গিয়ে কি করলেন না, দেখা গেল যে সেই সময় তিনি ছবির পরিচালক ছিলেন কিন্তু সৌম্য মিত্র, এটাও মাথায় রাখতে হবে। হিন্দি ছবিতে তিনি অভিনয় করলেন, সেই অভিনয়টা এত ভালো হলো, এতটাই ভালো হলো যে মহেশ কাউল গোপীনাথ ছবিতে ডাক পেয়েছিলেন। 1943 সালে তৃপ্তি মিত্রকে একটি সিনেমায় অভিনয় করার জন্য 60,000 টাকা, আবারও বলি 60,000 টাকা অফার করা হয়েছিল। তিনি কিন্তু সেটা করেননি, কারণ তিনি থিয়েটারের জন্য কোন সকালে যেন ডাক পেয়েছিলেন। ফলে অনিশ্চিত ভবিষ্যৎকে আশ্রয় করে তিনি চলে আসলেন আবার কলকাতায়। চলচ্চিত্রের যে গ্ল্যামার, ওই পরিমাণ যে টাকা, এই সবকিছুকেই তিনি তুচ্ছ জ্ঞান করলেন। কারণ গণনাট্যের আদর্শে ইতিমধ্যে একটি ঘটনা ঘটল। 1945 সালের 10ই ডিসেম্বর আব্বাস সাহেবের বাসভবনে সৌম্য মিত্রকে তিনি সারা জীবনের সঙ্গী করলেন এবং তৃপ্তি ভাদুরী থেকে হয়ে গেলেন তৃপ্তি মিত্র। এরপর আমরা দেখব আরেকটি বাক তার। গণনাট্য সংঘ থেকে বেরিয়ে আসলেন মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য, সৌম্য মিত্ররা, এবং মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যকে সভাপতি করে সৌম্য মিত্র এরা তৈরি করলেন হচ্ছে বহুরূপী। অর্থাৎ গণনাট্যের গর্ভ থেকে একটা গ্রুপ থিয়েটার বেরিয়ে আসলো, গ্রুপ থিয়েটারের চলাটা শুরু হলো। এই বহুরূপীর সাথে তার কিন্তু দীর্ঘদিনের যোগাযোগ। বহুরূপীতে তিনি একদম এসছিলেন কি, তার ডাকনাম কি? তার ডাকনাম ছিল হচ্ছে মণি। বহুরূপীতে প্রায় 3 দশক তিনি যুক্ত ছিলেন এবং মধ্যমণি হয়ে বসলেন। যেন মণি নামটা এখানে আরো বেশি সার্থক হয়ে উঠল। গণনাট্যে তার অভিনয় জীবনের শুরু হয়, শুভ জার্নি মানে যাপন হয়, সাধনা এবং সাফল্য নিশ্চয়ই বহুরূপীতে, কারণ অত্যন্ত পরিশ্রম করে তিনি করেছিলেন। এবং এখানে তার প্রথম, আমরা আগেই বললাম যে নবান্ন নাটকের রাধিকা চরিত্রের মাধ্যমে। এরপরে তিনি আরো বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্র আমাদের উদাহরণ দিলেন, উপহার দিলেন। তার মধ্যে 1950 সালের
ঘাগরা সেটা ওই একই সময় হয়, সেটা হচ্ছে করুণা। 1951 সালে বহুরূপী প্রযোজনা করে 4 অধ্যায়। এই 4 অধ্যায়ে তিনি এলা চরিত্রে অনবদ্য অভিনয় করেন। দীপ সেনের এনিমি ফর দ্য পিপল অবলম্বনে বহুরূপী সুমিত্রের পরিচালনায় পরিচালনা হলো দশচক্র। এই দশচক্রটি 1954 সাল রবীন্দ্রনাথের যে নাটকটি তখন পর্যন্ত মঞ্চের মুখ দেখেনি, কখনো কখনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ নিজে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনি তার মতন করে নন্দীকে পাননি। কিন্তু বহুরূপীর সামনে, সমমিতের সামনে নন্দিনী ছিল, এবং এই নন্দিনী হচ্ছে আমাদের দীপ্তি মিত্র। 1954 সালে রক্তকরবী প্রযোজনায় প্রথম আমরা দেখলাম কি না, তো যেটা বলছিলাম যে আমাদের রবীন্দ্র নাট্য প্রযোজনা একটা নতুন দিগন্ত উন্মোচন করলেন রক্তকরবী। রক্তকরবীর নন্দিনী সম্পর্কে আমাদের রবীন্দ্রনাথের একটা কোটেশন আমাদের ভালো লাগবে আর কি, যে তাহলে আমাদের বোঝা যাবে যে কেমন নন্দিনী চেয়েছিলেন তিনি, এবং সেটা তৃপ্তি মিত্র কিভাবে করে বোঝাতে পারলেন। হাসিতে, অশ্রুতে, করধ্বনিতে ঊর্ধ্বে উচ্ছ্বসিত হয়ে ওঠা, সহজ সুখের, সহজ সৌন্দর্যের একটি মেয়ে। এমন মেয়ে রবীন্দ্রনাথ কোথাও খুঁজে পাননি, পেয়েছিলেন সৌম্য মিত্র এবং তার স্বপ্নের দল বহুরূপী, আর সেটাই হলো তৃপ্তি মিত্র। এবং তৃপ্তি মিত্র রক্তকরবী শেষ অভিনয় করলেন হচ্ছে 1950 সালে, এই 1975 সালে 26শে নভেম্বর। 1975 সালের 26শে নভেম্বর কলা মন্দিরে তিনি করছেন। অর্থাৎ যখন 1954 সাল, তাহলে তৃপ্তি মিত্রের বয়স তখন 29 বছর, আর 75-এ যখন শেষ অভিনয় করছেন তখন তার বয়স হচ্ছে 50 বছর। 21 বছর ধরে একটি নাটকের একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন, কিন্তু তার অভিনয় গুণে, অর্থাৎ 29 বছরের তৃপ্তি মিত্র আর 50 বছরের তৃপ্তি মিত্র যখন নন্দিনী করছেন, এই 21 বছরের নন্দিনীর কিন্তু বয়স বাড়েনি। এইখানে একজন কত বড় মাপের অভিনেত্রী হলে এই ধরনের কাজটা করা যায়। কারণ আমাদের থিয়েটারে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে একজন অল্প বয়স্ক সে ইচ্ছা করলে বৃদ্ধের পাঠ করতে পারে বা বৃদ্ধার পাঠ করতে পারে, কিন্তু একজন বয়স্ক ছোটদের পাঠ করা খুবই মুশকিল। কিন্তু তৃপ্তি মিত্র এই কঠিন কাজটাকে খুব সহজভাবে করেছিলেন, এবং এমন সহজভাবে করেছিলেন যে তৃপ্তি মিত্রের বয়স বেড়েছে, কিন্তু তার সৃষ্ট অবিস্মরণীয় যে সৃষ্টি নন্দিনী, সেই নন্দিনীর কিন্তু বয়স বাড়েনি। এবং এর পরে তিনি আর যে নাটকগুলো করলেন তার মধ্যে আরেকটি নাটকের কথা বলবো আমরা, সেটা হচ্ছে রাজা। কিন্তু তার আগে সেদিন বঙ্গলক্ষ্মী বাঙ্কে বলে একটা নাটক করলেন অনিলা দেবী, আর ইভ সেনেরই ডলস অবলম্বনে পুতুল খেলাতে বুলু করলেন। কাঞ্চনরঙ্গের হচ্ছে তরলা করলেন বিসর্জনের গুণবতী। এরপরেই রাজা নাটকে তিনি সুদর্শনা, মনে রাখতে হবে সেই সময় আরেকটি নাটক ওই 1964 সালে বেরোচ্ছে, সেটা হচ্ছে রাজা অয়দিপাউস, এবং সেখানেই তিনি ইয়োকান্তে চরিত্রে অভিনয় করেন, যেটা বহুরূপী অন্ধকারের নাটক বলেই বিজ্ঞাপন করেছিল। যাই হোক, সেই জায়গাটা থেকে আমরা আসতে চাইছি, সেটা হচ্ছে সুদর্শনা চরিত্রটা কিন্তু তৃপ্তি মিত্রের অত্যন্ত প্রিয় ছিল, এবং তার লেখা যদি আমরা পড়ি, যে কারণ এটা তার একটা অসামান্য সৃষ্টি তৃপ্তি মিত্রের এই চরিত্রটা। তার আগে তিনি এলা করছেন 4 অধ্যায়তে, বিসর্জনে গুণবতী করছেন,
অর্থাৎ তার রক্তগর্বিত করেছেন। ফলে রবীন্দ্র নাটকের সাথে তিনি একাত্ম বোধ করছেন। রবীন্দ্র নাটকের নারী চরিত্রগুলোকে তিনি নতুন ভাবে আবিষ্কার করছেন মঞ্চে, দর্শককে মোহিত করে দিচ্ছেন অভিনয়ে। সেই মানুষটি যখন আসছেন সুদর্শনা চরিত্রে, তিনি একটা সাক্ষাৎকারে বলছেন পরিচয় পত্রিকার, সেই রাজার কথা ভাবো, রাজা নাটকে রানী সুদর্শনা। দেখো, তার আগে অয়দিপসে রানী করেছি, অনেক রানী দেখেছি যাত্রা থিয়েটারের অভিনয়, এদেশের বিদেশের অনেক রানী চরিত্র দেখেছি, কিন্তু রাজার যে রানী সুদর্শনা সে একেবারেই অন্যরকম। কে রাজা, রানী কে? অয়দিপাউসের রানী করা খুব সহজ, কারণ এরকম রানী ইতিহাসে ছিল, কিন্তু রাজার রানী কোথাও নেই, কেউ ছিল না। এই যে অন্যরকম একটি রানী চরিত্র তিনি যখন দায়িত্ব পেলেন, সময় যখন তাকে অভিনয় করার দায়িত্বটা দিলেন, তখন কিন্তু একটা চ্যালেঞ্জিং অবস্থায় তিনি নিয়েছিলেন এবং মনের মাধুরী মিশিয়ে সেই চরিত্রটিকে অভিনয়ের রঙে রাঙিয়ে চমৎকার ভাবে উপস্থাপিত করেছিলেন, যা রূপকে ছাড়িয়ে অপরূপ করে তুলেছিল। এবং আরেকটি যেটা আমরা আসলাম, যে ডলস হাউস, যেটা পুতুল খেলা নাম দিয়ে করেছিল, সেই বুলু চরিত্র। আসলে তার যে নারী চরিত্রগুলো, কখনো তারা প্রেমিকা, কখনো আবেগদীপ্ত, কখনো শিকল ভাঙতে চায়, কখনো স্বাধীন চেতা, কখনো তারা একদম রানী, কখনো তারা বাণিজ্যি, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণ তাকে এনেছেন। তো সেইখানে সেই পুতুল খেলা হচ্ছে কি না, পুতুল খেলাতে তিনি একজন রানী, যে রানী স্বাধীন চেতা, যে রানী মুক্তির স্বাদ পেতে চায়, যে রানী দাম্পত্য জীবনের, যে মেয়েটি নারী দাম্পত্য জীবনের যে ঘেরা টোপ তার বাইরে বেরিয়ে যেতে চায়, হ্যাঁ, যে সরাসরি বিদ্রোহ করে বাড়ির বাইরে বেরিয়ে আসে, নারী পথে নামছে, সেইটা এক কথায় অতুলনীয়। এলা বা নন্দিনী এর বাইরে, এলা এক ধরনের প্রতিবাদ করেছে, নন্দিনী তো ভীষণ প্রতিবাদী নারী, কিন্তু ঘরোয়া এক নারী যে প্রতিবাদিনী হয়ে উঠে, সেই চরিত্রটা কিন্তু হচ্ছে এই বুলু। এবং এই বুলু তার স্বাধীনতা নিয়ে, তার সচেতনতা নিয়ে অসাধারণ সেখানে। এইবার একজনের কথা বলি, ডক্টর নিহার রঞ্জন রায়, শ্রদ্ধেয় ডক্টর নিহার রঞ্জন রায়, যারা বাঙালির ইতিহাস আপনারা জানেন। তো তিনি বলছেন যে আমি প্যারিসে এবং লন্ডনে ডলস হাউস দেখেছি, ইংরেজি এবং ফরাসি ভাষায় ইবসেনের ডলস হাউস দেখেছিলাম। তার মনে হয়েছে যে বহুরূপীর যে পুতুল খেলা প্রযোজনা হিসাবে অনায়াসে ওই দেশের সঙ্গে তুলনীয়। আর দীপ্তিমিত্রের বলু চরিত্রের অভিনয় ওই দেশের অভিনয়ের চেয়ে অনেক ভালো। বাদল সরকারের বাকি ইতিহাসে তিনি একা তিনটি নারী চরিত্রে অভিনয় করেছিলেন, একা। কখনো তিনি ছোট মাঝবয়সী মহিলা বাসন্তী, কখনো অল্প বয়সী কণা, কখনো মাঝবয়সী। আবার এই যে নারী, এই যে ইয়কান্তর মতন একটা ব্যক্তিত্বপূর্ণ রানী চরিত্র, সুদর্শনা রানী চরিত্র, ওই বুলু চরিত্র, তারপরে তিনি কাঞ্চন রঙে 1961 সালে ঝি তরলা চরিত্র অভিনয় করছেন। এটা আমাদের খুব অবাক করে যে সেই চরিত্র তিনি কিন্তু মানানসই, তার পোশাক, তার সবকিছুই। অর্থাৎ যে কোনো চরিত্রে অভিনয় করার মতন অসাধারণ দক্ষতার অধিকারী ছিলেন দীপ্তি মিত্র। সেটা তিনি রঙ্গমঞ্চে, বাংলা থিয়েটারে তথা ভারতীয় থিয়েটারে, আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন। এইবার এবং সেই সময় যে নিম্ন শ্রেণীর ওই ঝি তরলা চরিত্র অভিনয় করতে গিয়ে যে নিম্ন শ্রেণীর সারল্য, তার রিক্ততা, তার দারিদ্র, সেটা শুধুমাত্র পোশাক বা মেকআপে নয়, তার অভিনয়ের মধ্য দিয়ে সেটাকে তিনি ফুটিয়ে তুলেছিলেন। এবং
অভিনয়ের জাদু কাঠিতে সেই ঝি তরলাও যেন জীবন্ত হয়ে উঠেছিল তার অভিনয়ের সোনার জাদু কাঠিতে। এরপরের একটি নাটক, একক নাটক, যদিও নাটকটা আমরা বলছি একক নাটক, সেটা নীতিশ সেন রচিত। এই পরিচালক হিসাবে তৃপ্তি মিত্র পরিচালনা করছেন, তার নাম হচ্ছে অপরাজিতা। অপরাজিতা, যে কখনো পরাজয় স্বীকার করে না। আমরা বললাম একক নাটক, কিন্তু এই নাটকে 18টি চরিত্র আছে। একা তৃপ্তি মিত্র সেই 18টি চরিত্রে অভিনয় করেছেন। মঞ্চে 18টি চরিত্র বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ঘুরে বেরিয়েছে। এতটাই অপরাজিতা রায়, 32 বছর বয়স, সেই 32 বছর বয়সের অপরাজিতাকে পরম যত্নে, পরম আদরে তিনি গড়ে তুলেছেন। কেন? এই 18টি চরিত্র মুহুর্মুহুর্তে বদলে যাচ্ছে, এবং সেখানে কি হচ্ছে? হারিয়ে যাওয়ার সময়। সেই হারিয়ে যাওয়ার সময়ের সঙ্গে নিরন্তর কথা বলতে বলতে অপরাজিতা একাকিত্বের দহনে দগ্ধ হচ্ছে, অতীত স্মৃতি রোমন্থন করছে। প্রতিটা মুহূর্তে সে কিভাবে হাঁটতে হাঁটতে হার না মানার মানসিকতা নিয়ে সবকিছুকে জয় করে নিয়েছে। তার কথার মধ্য দিয়ে সেটা আসছে। অর্থাৎ কি ব্যক্তিগত জীবনে, কি শিল্পী জীবনে, তৃপ্তি মিত্র, আমি বলি, নিজেই অপরাজিতা। তার জীবনেও যা অনেক ঝড় এসছে, রঙ্গমঞ্চে অভিনয় করতে গিয়েও নানা রকম বিষয়গুলো এসছে, কিন্তু তথাপি তিনি কোথাও মাথা নত করেননি, পরাজয় স্বীকার করেননি। হার না মানার মানসিকতা নিয়েই আজ তিনি আমাদের অপরাজিতা। তাকে অভিনয়ের ক্ষেত্রে তো হারানো যায়নি, তার ব্যক্তিত্বের ক্ষেত্রে, তার স্বাতন্ত্র্যের ক্ষেত্রে, তার স্বাধীনতার ক্ষেত্রেও তিনি হার না মানা হার মানসিকতাই প্রমাণ করে দিয়েছেন যে আমি অপরাজিতা। এবং এই অপরাজিত হচ্ছে 1827 সালের জন্মদিনে অভিনীত তার নাটকের শেষ অভিনয়, তার নাট্য জীবনের শেষ অভিনয়। খুব অসুস্থ, তার সুযোগ্যা কন্যা সদ্য শালুমিতের লেখা থেকে জানি যে তিনি বারবার বলেছিলেন যাতে উনি যান, উনি নিয়ে যাবেন। উনি বলেছেন না, আমি হেঁটেই যাবো রিহার্সালে, আমি আমার মতন করে ওই ঘরে যাব। শালুদি বলেছিলেন যে বাড়িতে রিহার্সাল করি, তাতেও উনি রাজি হননি, এবং সেই দিন পড়েও গেছিলেন। তো এইখানে তিনি আসলেন। এবার অপরাজিতা ছাড়াও, সেটা তো তার পরিচালনা, নীতিশ সেনের লেখা, ছাড়াও কিন্তু তার অনেকগুলো প্রযোজনা, বহুরূপী, যেগুলো তারই পরিচালিত। তার মধ্যে অন্যতম হচ্ছে ডাকঘর। 1957 সালে তিনি ডাকঘর নাটকে সৌম্যমিত্র তথা বহুরূপী তার উপর আস্থা রাখছে যে তাকে পরিচালনার দায়িত্ব দিচ্ছে। সেই সময় দলটা নতুন করে উঠেছে 1948 সালে, তাতে 1957 সালে তৃপ্তি মিত্র প্রযোজনা করছেন ডাকঘর। তারপরে দীর্ঘদিন প্রযোজনার বাইরে 1970 সালে তিনি করলেন কিংবদন্তি। টেরোড্যাক্টেল 1972 সালে, গন্ডার করছেন 1972 সালে। রবীন্দ্রনাথের গল্পের নাট্যরূপ তিনি দিয়েছেন, আমরা বলেছিলাম, দুরাশা, এটা নিজেই প্রযোজনা করেছেন 1973-এ। ঘরে বাইরে উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন, করেছিলেন 1974-এ। সুতরাং বলে তার একটি নাটক আছে বিদেশি গল্প অবলম্বনে, 1974 সালে সেটা করেন। 1975 সালে বাক করেন, যদি আরেকবার করেন 1976-এ, মানে পরিচালক হিসাবে। নবপর্যায়ে সেদিন বঙ্গলক্ষ্মী ব্যাংকে 1976, পাখি 1976, এবং তার অনবদ্য নাটক বলি অরিজিৎ গুহর সঙ্গে যৌথভাবে তিনি প্রযোজনা করেন। এবং 1980 সাল, তার অভিনয় জীবনের যে স্বর্ণালী যুগ, কে স্বর্ণালী পর্ব, তার পূর্ণচ্ছেদ ঘটে। যে বহুরূপীর সাথে দীর্ঘ 32 বছর তার সম্পর্ক,
যে বহুরূপীর সাথে তার একটা নারীর যোগ, আত্মিক সম্পর্ক, বহুরূপীর সুখ দুঃখের সাথী তিনি, এবং সেইখানে তিনি শুধু তো অভিনয় করতেন না, সংগঠনটাও দেখতেন। শুধু তাই নয়, অভিনয়ের সময় বিভিন্ন সময়ে অভিনেতা অভিনেত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বা তাদের কোনো সমস্যা হলে তৃপ্তিমিত্র তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। দিল্লিতে অভিনয় করতে গেছেন, শো করতে গেছেন, প্রচন্ড শীত, আবু, নিজে কাঁপছেন, কিন্তু তার দলের অভিনেতা অভিনেত্রীদের যাতে কষ্ট না হয় তার জন্য তিনি একজন মায়ের ভূমিকা পালন করছেন। এই বিষয়গুলো ছিল। সেই বহুরূপী ছেড়ে হয়তো এক বুক অভিমান নিয়ে তিনি বহুরূপী ছেড়ে বেরিয়ে আসেন। বিগত পরবর্তী 2-3 বছর সেভাবে কাজ করেননি, কিন্তু 1983 সাল তার আবার জীবনের, অভিনয় জীবনের, যদি গণনাট্য তার প্রথম পর্ব ধরি, বহুরূপী তার একদম সে থেকে মধ্য গগন থেকে গধূলি লগ্ন ধরি, আর তারপরেই হচ্ছে আরেকটি জায়গা, সেটা হচ্ছে আরব্ধ নাট্য বিদ্যালয়। 1983 সালে নিজের বাড়িতে তিনি গড়ে তুললেন আরব্ধ নাট্য বিদ্যালয়, একটি নাট্য প্রশিক্ষণ কেন্দ্র। কিভাবে অভিনেতা তৈরি করতে হবে, অভিনেত্রী তৈরি করতে হবে, কিভাবে নাটকের খুঁটিনাটি নতুন নতুন ছেলে মেয়েদের মধ্যে সঞ্চারিত করে দিতে হবে যাতে তারা অভিনয়টা শেখে, অভিনয় করার সাহসটা পায়, অভিনয়ের প্রতি আকর্ষণ বোধ করতে পারে, সেই জায়গাটা আছে। এই আরব্ধ নাট্য বিদ্যালয়ে তার প্রযোজিত নাটক তিনি রক্তকরবী করেছেন। এই রক্তকরবীটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো সেই রক্তকরবী করেছেন 1084 মা মহেশ্বেতা দেবীর কাহিনী অবলম্বনে 1984 সালে করলেন। সরীসৃপ করলেন 1987-তে, রাহুগ্রাস করলেন 1987, কে বাঁচে কে, এটা তার লেখা নাটক 1988। এইগুলো তৃপ্তি মিত্র পরিচালনা করেন। এক রক্তকরবী ছাড়া তিনি সব নাটকেই অভিনয় করেছিলেন। এছাড়া বিশ্বভারতীর ডাকঘর পরিচালনার দায়িত্ব তিনি পেয়েছিলেন। রঙ্গকর্মী কলকাতার একটি সুপ্রসিদ্ধ নাট্য দল, মূলত হিন্দি ভাষা নাটক করতেন, হিন্দি নাটক করতো, যদিও তারা মুক্তি বলে একটি বাংলা নাটক বা অন্যান্য একটা বাংলা নাটকও করেছে, কিন্তু মূলত তারা হিন্দি নাটকই করতো। তাদের গুড়িয়া ঘর 1980 সালে তিনি প্রযোজনা করেছিলেন। এছাড়া অনামিকা বলে একটি দল, তার একটি নাটক সাজ ঢোলে 1985 সালে তারই নির্দেশনায় অভিনীত হয়। এবং যখন দেবব্রত বিশ্বাস রক্তকরবী অভিনয় করে, প্রযোজনা করে, সেই সময় কিন্তু তিনি চন্দ্রার ভূমিকায় অভিনয় করেছিলেন। তুলসী লাহিড়ী নববর্ষ তারই নির্দেশনায় হয়েছিল 1951-52 সালে, সেখানেও কিন্তু তিনি অভিনয় করেছিলেন। এবং কবিতাব্রত দত্ত, যার দলটির নাম ছিল রূপকার, তিনি লালন ফকির প্রযোজনা করেছিলেন 1970 সালে। 1970 সালে এই লালন ফকির নাটকে তিনি মতি বিবি চরিত্রে অভিনয় করেন। একটা মানুষ অভিনয়ের ক্ষেত্রে কতটা তার সাধনা ছিল, এই লালন ফকির প্রযোজনা একটা মূল বিষয়। এই মতি বিবি চরিত্রে তার কণ্ঠে একটা গান ছিল। তৃপ্তি মিত্রর মনে হয়েছিল যে তিনি গানটা অত ভালো জানেন না, গানটা গাওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করলেন, ভীষণভাবে মনোনিবেশ করলেন। এমনকি বহুরূপীর তিনি যে শিক্ষা নিয়েছিলেন তারপরেও তিনি মঞ্চে গান গাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে তিনি নিজেকে তৈরি করলেন এবং প্রমাণ করলেন যে শ্রম, সাধনা এবং ভালোবাসা থাকলে অনেক অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। এবং সেটাই হলো মঞ্চে মতি বিবির চরিত্রে তার কণ্ঠে সেই গান। তখনকার পত্র পত্রিকা
গবেষকদের লেখার মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ একটা গান গাইতে হবে, যখন তিনি সুপ্রতিষ্ঠিতা একজন অভিনেত্রী, তারপরেও সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কোন রকম কম্প্রোমাইজের ধার না ধারে নিজেকে তৈরি করলেন, অক্লান্ত পরিশ্রম করলেন এবং ওই যে বললাম অসম্ভবকে সম্ভব করে তুললেন। আর্থিক কারণে কখনো 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 বা বাধ্য হয়েছেন পেশাদারি মঞ্চে অভিনয় করতে, এবং সেই পেশাদারি মঞ্চেও কিন্তু তিনি প্রতিবার সাক্ষ্য রেখে গেছেন। পেশাদারি মঞ্চের সাক্ষ্য রাখলেন কখন? তিনি প্রথম যেটা করলেন, তার অভিনীত নাটকগুলি যোগ দিলেন প্রথমে 1959 সালে বিশ্বরূপা থিয়েটার। এই পেশাদারি মঞ্চে তার অভিনীত নাটকগুলি মূলত সেতু, হাসি, দ্বিধা, বিরাজবহু, সওদাগর, থানা থেকে আসছি, গৃহলক্ষ্মী, বিপ্রদাস, গৃহিণী, সচিব, সখা ইত্যাদি। এবং এই সেতু নাটক ভীষণ জনপ্রিয় নাটক, প্রচুর অভিনয় হয়েছিল। এই নাটকেও তিনি নিজেকে মেলে ধরলেন, নিজেকে প্রমাণ করলেন। এছাড়াও কিন্তু বেতার, চলচ্চিত্র, দূরদর্শনেও তিনি সমান দক্ষতায় অভিনয় করে গেছেন। এবং 1975 থেকে 1980 আকাশবাণী কলকাতার প্রডিউসার এমেরিটাস ছিলেন। ফলে বুঝতেই পারছেন যে একদিকে অভিনয়, আরেকদিকে প্রশাসনিক দায়িত্ব, দুটোর সুন্দর মেলবন্ধন তিনি ঘটাতে পেরেছিলেন। একটা সুন্দর রসায়ন তিনি তৈরি করতে পেরেছিলেন এবং সমান দক্ষতা দেখিয়েছিলেন। এবং যারা আমরা একটু থিয়েটারে খোঁজ খবর রাখি, আমাদের ছোটবেলা, আমাদের আগে আমাদের বাবাদের ছোটবেলা বা এখনো একটি নাটক বিধায়ক ভট্টাচার্যের, তাহার নামটি রঞ্জনা, বেতার নাটকে সৌম্য মিত্র এবং তৃপ্তি মিত্রের যৌথ অভিনয় আজও আমাদের মন প্রাণ মুগ্ধ হয়ে যায়। আমাদের কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে সেই শ্রুতি নাটক, সেই বেতার নাটক। এ তো গেল তার অভিনেতা, পরিচালক, কিছুটা সংগঠক, তার পরিচয় দিলাম। আমরা বলেছি তার আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছেন নাটককার তৃপ্তি মিত্র, যেটা সম্পর্কে অপেক্ষাকৃত কম আলোচনা হয়। অপেক্ষাকৃত, কিন্তু নাটককার হিসেবে তৃপ্তি মিত্রের এক গর্বিত ইতিহাস আছে। অভিনেত্রী তৃপ্তি মিত্র হয়তো নাটককার তৃপ্তি মিত্রকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন, তথাপি যখন তিনি নাটক লিখতে আসেন এবং বহুরূপী পত্রিকার 1960 সালে এই নভেম্বর সংখ্যায় যে নাটকটি ছাপা হলো, সেটা মূলত তখনকার বহুরূপী সম্পাদক, বহুরূপী পত্রিকার সম্পাদক গঙ্গাপদ বসু, তার অনুরোধে সৌম্য মিত্রর সহযোগিতায়, বলবো না, উৎসাহ দিয়ে তিনি বলেছেন হ্যাঁ লেখো। তিনি নাটকটি লিখলেন বলি নামে, এবং নিজের নামে নয়, শিবতোষ ভাদুরী ছদ্মনাম। এবং এই যে বলি নাটকটির নাম, এটা কিন্তু স্বয়ং সৌম্য মিত্র নামকরণটা করেছিলেন বলি নাটকের নাম। এছাড়া এই বলি নাটকের কথা আমরা বলেছি যে তিনি ওই অরিজিৎ ঘোষ সাথে প্রযোজনা করেছিলেন বহুরূপীতে 1977 সালে। এরপরে তিনি আরো বেশ কিছু মৌলিক নাটক লিখলেন। মৌলিক নাটকগুলো কি কি? বিদ্রোহী, ইঁদুর, কে বাঁচে কে, প্রহর শেষে ও শতেক বরস পরে। এখানে নাট্যকার তৃপ্তি মিত্র কিভাবে আসলেন, তখন যখন নাটক লিখতে তিনি পেলেন, তখন কিভাবে তিনি নাটক করছেন, লিখবেন বলে মনস্থির করছেন, কিভাবে চাপ ইত্যাদি বিষয়গুলো তিনি আনতে চাইলেন। আনলেন কিভাবে? আনছেন
ওনার 3টি নাটক আছে, 3টি নাটকের একটা সংকলন বেরিয়েছিল, তার লেখা 3টি সংকলন করুণা প্রকাশনী থেকে 1983 জানুয়ারি মাসে। এই সংকলন গ্রন্থের ভূমিকায় চিত্রমিত্র লিখেছেন, অভিনয় করব বা নাট্য জগতের সঙ্গে যুক্ত হবে বলে ছেলেবেলা থেকে কোনোদিন অনুভব করিনি। বলা যায় পাকে চক্রে আমার মাস্তুতো দাদা স্বর্গীয় বিজন ভট্টাচার্যের অনুরোধে ঢুকে পড়েছিলাম অন্য থিয়েটারে ভারতীয় গণনাট্য সঙ্গে। তারপর একদিন পুরো নাট্য বস্তুটাই ভালোবেসে ফেললাম। এমন একদিন মনে হলো এর চাইতে জরুরি কাজ আর নেই। অনেক বিভাগের অনেক কাজই শিখলাম। ঠিক তেমনি অনেকদিন পর 1960-এর মাঝামাঝি সময়ে তৎকালীন বহুরূপী পত্রিকার সম্পাদক স্বর্গীয় গঙ্গাপদ বসু পত্রিকার জন্য একটি লেখা চাইলেন। আমি তো আকাশ থেকে পড়লাম, আমি লিখব। কিছু কথার পর বললেন, পারবে পারবে, একটু চেষ্টা করো না। শ্রদ্ধেয় গঙ্গাদার কথা ঠেলতেও পারি না। সৌম্যমিত্র খুব উৎসাহ দিলেন। সত্যে মিথ্যে মিলিয়ে এই গল্পটা প্রায় মনের মধ্যে পাক খাচ্ছিল। লিখলাম নাটক। সৌম্যমিত্রই নাম দিলেন বলি। বহুরূপী পত্রিকার 1960 সালের নভেম্বর মাসে শীতোষ ভাদুরীর ছদ্মনামে প্রথম প্রকাশিত হলো। কিরকম করে যেন দরজা খুলে গেল। তারপর গোটা কয় নাটক লিখলাম, কখনো প্রয়োজনে, কখনো বা শখে বা ভালোবেসে। তাহলে 45 বছর বয়সে তিনি কিন্তু নাটককার হিসাবে বাংলা নাট্য সাহিত্যে আবির্ভূত হলেন এবং দুঃসাহসিক পা তিনি রাখলেন, যার ফলে এবং তার নাটকগুলোতে প্রথম নাটকে বলিতে নায়িকা আত্মহত্যা করছে ঠিকই, কিন্তু তার পরের নাটকগুলোতে নারী একেবারে সচেতন, নারী একেবারে প্রতিবাদী, মৃত্যুর দ্বারে গিয়েও ফিরে আসছে ইঁদুর নাটকের শিবানী, যেসব লড়াইয়ের মধ্য দিয়ে আবার একটা বাঁচার স্বাদ পায় এবং যেখানে তার পুরনো প্রেমিক প্রতিষ্ঠিত ডাক্তার তার সহযোগী হতে চায়, তাকেও গুড বাই দিয়ে, এবং সে নারীর ওপর যারা দিনের পর দিন গুন্ডা নিয়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে অত্যাচার করতো, সেরকম একজন যুবককে সে খুন করে এবং তারপরে সে নতুন করে বাঁচার রাস্তাটা সে নিজেই খুঁজে নেয়। যেমন বিদ্রোহিণী নাটকটা ঝান্সি রানীর কাহিনী, কিন্তু সেই যে ঝান্সি রানী ইতিহাসের ধুলো ঝেড়ে ঝান্সি রানীর বিষয়গুলোকে তিনি আনলেন সুন্দর করে, কিন্তু এখানে সেই ঝান্সি রানীর থেকেও একজন নারীর যে প্রতিবাদী রূপ, একজন নারীর যে যন্ত্রণা, একজন নারীর যে স্বয়ং সিদ্ধা হয়ে ওঠার দৃঢ়তা, একজন নারী যে একা থেকে একহার লড়াই শুরু করে, এই বিষয়গুলোকে তিনি এত সুন্দরভাবে এই নাটকে উপস্থাপিত করেছেন যে সত্যি আমাদের ভালো লাগে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে তার এই কটি নাটকের মধ্যে একটি রাজনৈতিক দল 70 দশক, যে নকশাল আন্দোলন, যে রাজনৈতিক অস্থিরতার দশক, আবার মুক্তিরও দশক। তরুণ তাজা যুবক যুবতীরা স্বপ্ন দেখেছিলেন যেদিন রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপর নেমে এসেছিল। যুবক যুবতীর উষ্ণ রক্তে কলকাতার রাজপথ সেদিন ভিজে গেছিল। যে নাগরিক সমাজ সেদিন তাদের তেমন ভাবে পাশে ছিল না, ঠিক যেমন ভাবে 1943 সালের দুর্ভিক্ষ মন্বন্তর নাগরিক সমাজ টের পায়নি বা তাদের সেভাবে নাড়া দেয়নি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার সেই আন্দোলনের বিষয়গুলো কিন্তু আসছে। ঠিক যেমন ভাবে আমি বললাম যে প্রহর শেষে নাটকে এসছে, সুতরাং নাটকে এসছে, বিভিন্ন সময় এসছে, এবং নারীর একটা প্রতিবাদী রূপ, নারীর একটা স্বয়ংসিদ্ধা রূপ কিন্তু তার নাটকের মধ্যে বারবার ঘুরে ফিরে এসছে। এবং পরে যেটা আমরা পেলাম যে বেশ কিছু নাটকের নাট্যরূপও দিলেন, যেটা আমরা আগেই বলেছি।
এরপর আমরা যেটা বলবো যে এগুলো তো হলো পেশাদারি মঞ্চ থেকে আরম্ভ করে গণনাট্য, বহুরূপী, আরব্ধ নাট্য বিদ্যালয়, পেশাদারি থিয়েটার, সমস্ত জায়গায় তিনি কিন্তু তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। একথা ঠিক। তিনি বেশ কিছু গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, বেশ থিয়েটারে বেশ ভালো ভালো প্রবন্ধ লিখেছেন, সেগুলো তো আছেই। এবং বেশ কিছু পুরস্কার তার সাফল্যের মুকুটে উজ্জ্বল রত্ন হিসাবে জ্বলজ্বল করছে। তার মধ্যে অবশ্যই আমরা বলবো যে 1956-তে মুম্বাই শহরে দি ওয়ার্ল্ড থিয়েটার কনফারেন্সের ৫ম অধিবেশনে তিনি যোগদান করেন ভারত সরকারের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে। কোথায় কোথায় গেলেন সাংস্কৃতিক প্রতিনিধি হিসাবে? রাশিয়া, ইংল্যান্ড, পূর্ব জার্মানি। উত্তাল যে বাংলাদেশ এখন, সেই বাংলাদেশের যিনি জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিশেষ সম্বর্ধনা দিয়েছিল। নান্দিকার নাট্য সংস্থা তাদের 25 বছর উপলক্ষে জাতীয় নাট্যমেলায় সম্বোধনা করেন, সম্ভবত সালটি 1984 সাল। শান্তিনিকেতনের ভিজিটিং ফেলো নির্বাচিত করেছিল বিশ্বভারতী তাকে। 1962-তেই আসলো তার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 1971-এ পদ্মশ্রী পুরস্কার, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি 1987-88-তে দীনবন্ধু পুরস্কার এবং 1989-এ মধ্যপ্রদেশ সরকার প্রদত্ত কালিদাস সম্মান তার সাফল্যের মুকুটে আমরা বলবো মূল্যবান রত্ন হিসেবে জ্বলজ্বল করছে। সব মিলিয়ে আমরা যে কথাটা বলবো তৃপ্তি মিত্র সম্পর্কে, সেটা হচ্ছে বাংলা তথা ভারতীয় থিয়েটারে এক নতুন বর্ণমালা রচনা করলেন তৃপ্তি মিত্র, যিনি অভিনয়ের মধ্য দিয়ে, নাটক লেখার মধ্য দিয়ে, নাটক পরিচালনার মধ্য দিয়ে, প্রযোজনার মধ্য দিয়ে বাংলা থিয়েটারকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তিনি দেখিয়েছেন যে দেখো, সেই সময়কালে থিয়েটারে যে কানা গলি, যে অন্ধকার গলি, যে নতুন দিশা খুঁজে পাচ্ছিল না যে থিয়েটার, বাংলা থিয়েটার, তাকে আলোর দিশা দেখালেন তৃপ্তি মিত্র তথা বহুরূপী। এবং তারপরে একের পর এক গ্রুপ থিয়েটার আসছে, কিন্তু তৃপ্তি মিত্ররা সেটা আসলো। নবান্ন পরবর্তী যে বাংলা থিয়েটার, স্বাধীনতা পরবর্তী যে বাংলা থিয়েটার, সেই থিয়েটারের আলোচনা করতে গেলে, সেই থিয়েটারের মূল্যায়ন করতে গেলে, সেই থিয়েটার নিয়ে কোনো ইতিহাস বা গবেষণা করতে গেলে বাংলার এই কিংবদন্তি নায়িকা তৃপ্তি মিত্রকে বাদ দিয়ে করা যাবে না। যদি তা করা হয় তবে সেই আলোচনা, সেই গবেষণা, সেই ইতিহাস অসমাপ্ত বলেই চিহ্নিত হবে। সেই ইতিহাস সম্পূর্ণতা পাবে না। এবং আমরা বলবো যে স্বাধীনতা উত্তর যে বাংলা থিয়েটার, সেই বাংলা থিয়েটারে তিনি নাট্য সম্রাজ্ঞী, তিনি অপরাজিতা। তিনি বাংলা থিয়েটারেও সৌন্দর্য বিতরণ করে গেছেন। বাংলা থিয়েটারের এক একটি সুন্দর সুন্দর চরিত্রকে তিনি ফুলের মতন প্রস্ফুটিত করে তুলেছেন, যার সুগন্ধে, সৌন্দর্যে সেদিন দর্শকরা, নাট্যপ্রেমী মানুষেরা ছুটে আসতো প্রেক্ষাগৃহ ভরিয়ে দিত এবং তৃপ্তি মিত্রের অভিনয় দেখার আকর্ষণে ছুটে আসতো তারা। এমন একজন মানুষ হচ্ছেন তৃপ্তি মিত্র, যিনি নাট্যকর্মের বহুবিধ, বহু বর্ণের মানুষ। এবং এই নাট্য ব্যক্তিত্ব যে তৃপ্তি মিত্র, সে
তার দক্ষতা প্রমাণ রেখে গেলেন আমাদের বাংলা থিয়েটার অঙ্গনে। দীপ্তি মিত্রদের মূল্যায়ন কোনো সংখ্যা দ্বারা হয় না, 100, 200, 300 নয়। তাদের মূল্যায়ন, তাদের উপর গবেষণা, তাদের যে কাজ, তা শতবর্ষ ধরে চলতে থাকবে, একটা জায়গায় আটকে থাকবে না। যতদিন বাংলা থিয়েটার থাকবে, যতদিন ভারতীয় থিয়েটার থাকবে, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস যতদিন থাকবে, এবং সেই ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় রচিত হবে দীপ্তি মিত্রকে নিয়ে। দীপ্তি মিত্র, আমরা বলেছি বারবার যে বিভিন্ন চরিত্রে অভিনয় করার যে অসামান্য দক্ষতার পরিচয় তিনি রেখে গেছেন, আজকের দিনে অসংখ্য নাট্যকর্মী, অসংখ্য অভিনেত্রীর কাছে একটি অনুসরণীয় দৃষ্টান্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন নাট্য শিক্ষিকা হিসাবেও তিনি এমন ছাত্রছাত্রী তৈরি করেছিলেন যারা পরবর্তীকালে বাংলা থিয়েটারে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পেরেছিলেন, নিজেদের মেলে ধরতে পেরেছিলেন। একজন নাট্য শিক্ষিকা, একজন নাট্যতাত্ত্বিক হিসেবেও কিন্তু দীপ্তি মিত্র যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়ে গেছেন। ফলে শতবর্ষ সেই অর্থে শুরু হয়েছে। সারা বছর ধরে ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকা দীপ্তি মিত্র সংখ্যা করছে, লেখালেখি হচ্ছে, বিভিন্নভাবে তার মূল্যায়ন হচ্ছে, নতুন নতুন করে গবেষণার নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। কারণ এখনো তার যে বিশাল কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের অনেকগুলো স্তর আজও যেন অজানা আছে, অচেনা আছে, যা আগামী দিনে গবেষকরা, আগামী দিনের নাট্যপ্রেমিকরা, থিয়েটার কর্মীরা, নাট্য ব্যক্তিত্বরা সেইগুলো আমাদের আলোকিত করবেন। ফলে আমরা সেই দিকেই পথ চেয়ে থাকবো। আর শুধু এইটুকু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব, আবারও সেই শেষ কথা বলে, বাংলা থিয়েটারে তিনি নন্দিনী, তিনি সুচরিতা, তিনি অপরাজিতা। তার শতবর্ষে তাকে বিনম্র শ্রদ্ধা, এই নাট্য সম্রাজ্ঞীকে, এই থিয়েটারের আলোর দিশারিকে সমস্ত থিয়েটার কর্মীদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।